আমরা এত মনোযোগ দিতেছি গাড়ির ক্ষেত্রে, এত খরচ করতেছি, কিন্তু দেখা যায় অনেক মানুষের বাসা নাই। গাড়িগুলো আরামে ঘুমাইতেছে রাত্রে এই বিল্ডিং এর মধ্যে, কিন্তু মানুষ ঘুমাইতেছে রাস্তায়। প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাদা কালো গল্প অনুষ্ঠান। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। মূলত সাদা কালো গল্প অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জীবনের গল্প আমরা শুনে থাকি, গল্প নিয়ে আমরা আলাপ করে থাকি এবং এই থেকে যে শিক্ষণীয় বিষয় আছে সেটি আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি একজন আমেরিকান ভদ্রমহিলা, যিনি অনেক দিন ধরে বাংলাদেশে আছেন, কিন্তু বাংলাদেশে তিনি আনিমা ভাবি নামেই বেশি পরিচিত। তার সঙ্গে আজকে আমরা কথা বলবো। ভাবি, এই তুমি যে এত বাংলাদেশে জনপ্রিয় হলে, জাতীয় ভাবি হলে, এর কারণটা কি? কি বলবো, আমি বাংলাদেশে আছি তো আমি পুরোপুরি থাকতে চাই। আমি তো বিদেশি হিসেবে শুধু বিদেশিদের সাথে মিশবো, তাহলে আমার লাভ কি? আমি বাংলাদেশে আসছি বাঙালিদের সাথে মিশতে, বাঙালি সংস্কৃতি জানতে। তো আমি অবশ্যই চেষ্টা করলাম, যদিও খুব কঠিন হয়েছে। আমি যখন প্রথমে বাংলাদেশে আসলাম, তাও 20 বছরের বেশি আগে, বাংলা শিখতে এবং এখানে ওইখানে রাস্তায় মানুষের সাথে মিশতে মিশতে বাংলায়। আর একটা কারণও আছে, ওই জীবনে ছিলাম একবার, কমার্শালায় ছিলাম। এটা ছিল আমার নাম দিয়েছি জাতীয় কমার্শালা। তো আমি সবাই ওইখানে আমাকে ভাবি বলতেছে। তো আমি বলছি যেহেতু একটা জাতীয় কমার্শালা, সবাই আমাকে ভাবি বলে, আমি মনে হয় হয়ে গেলাম জাতীয় ভাবি। তো সবাই হাসছে, এই নাম। তুমি তো বাংলাদেশে আনিমা ভাবি নামে পরিচিত, কিন্তু আমেরিকাতে তোমার কি নাম জাতীয় পরিচয়পত্রে, এবং তোমার শৈশব কৈশোর বেড়ে ওঠা, এটা একটু আমরা শুনি, তারপরে বাংলাদেশের গল্পটা আমরা শুনবো। আচ্ছা, আমার আমেরিকান নাম হচ্ছে ডেবরা ইফ্রামসন। একটু কঠিন নাম। এর আরেকটা কারণ যে আমি নাম পাল্টাইছি, আনিমা নাম নিয়েছি। আমি আমেরিকায় বড় হয়েছি, কিন্তু আমার 21 বছর বয়সে আমি চলে গেলাম গুয়াতেমালা একটু কাজ করতে, পিস করে। তো আমি যখন গুয়াতেমালায় ছিলাম, আমি একটা জিনিস খেয়াল করছি যে মানুষ তো গরিব, ঠিক আছে, ওদের তো খুব একটা কিছু নাই। আমি একটা বাসায় ছিলাম, আমরা এরা 9 জন ছিল একটা বাসায়, একটা বাথরুম। কিন্তু এবং এদের তো বাথরুম ছিল, আসলে ওই গ্রামে প্রায় কারো বাথরুমে ছিল না। কিন্তু একটা জিনিস দেখছি যে সবার অন্যদের জন্য সময় ছিল। আমি আমেরিকান জীবনে আমি অভ্যস্ত হয়েছি যে মানুষ সব সময় আয় নিয়ে বেশি চিন্তা করে, ফলে খুবই ব্যস্ত থাকে। কিন্তু গুয়াতেমালায় যেহেতু যদি বলি গরিব দেশ, মানুষের জন্য যে সময় আছে, আমি দেখছি এটা একটা বড় সম্পদ। তো এরপর আমি যখন আমেরিকায় আবার ফিরছি, আমি আসলে আরাম পাইনি আমেরিকায়। আমি গেলাম, আমি মাস্টার্স পড়ছি পাবলিক হেলথে। তো কিছুদিন ছিলাম, তারপরে আমি দেখছি না, পাবলিক হেলথ পড়ার সময়ও আমি 3 বার গেলাম দক্ষিণ আমেরিকায়। খুবই ভালো লাগছে। তো আমি হিসাব করছি আমি আমেরিকায় থাকবো না, আমি অন্য দেশে চলে যাব। তখন একটা চাকরি খুঁজতে খুঁজতে একটা সুযোগ পাইছি ভিয়েতনামে। তো ভিয়েতনামে গেলাম 94-এর প্রথম দিক। ওইখানে যদিও ভিয়েতনামি ভাষা শিখতে খুবই কঠিন হয়েছে, তারপরে এটা অভ্যস্ত হওয়া, এটা আমার প্রথমবার এশিয়াতে, কিন্তু আমার খুবই ভালো লাগছে। ওইখানে অনেক কিছু শিখছি, অনেক সুযোগ পাইছি। এখন আমার খুব একটা ভাব আছে, অনেকরা আমাকে বলে আমি অর্ধেক ভিয়েতনামি হয়ে গেলাম। তো আমি খুবই ভালো, আমি অর্ধেক আমেরিকান, অর্ধেক ভিয়েতনামি এবং অর্ধেক বাঙালি। তো যাই হোক, এই বাংলাদেশ ভিয়েতনামে থাকতে প্রথম বছরের শেষ দিক আমি বাংলাদেশে আমি চতুর্থ কাজে আসলাম। কোন সালে এটা? 94। হ্যাঁ, ডিসেম্বর। তো আসলাম, তখন আমি দেখছি ঢাকা একদম অন্যরকম। আমি এরকমই জায়গায় কখনো দেখিনি। তো আমার খুব ফ্যাসিনেশন ছিল, আমার খুবই ভালো লাগছে। আমি চিন্তা করছি, আচ্ছা আমার কাজ একটু শেষ করে ভিয়েতনামে, তারপরে আমি কই যাব। তো আরো 2-3 বার আসলাম বাংলাদেশে, দেখলাম যে না, যদিও একটু খুব কঠিন হবে থাকতে, আমি থাকতে চাই, আমি অনেক কিছু আশা করি করতে পারবো বাংলাদেশে। তো আমি সরাসরি চলে আসলাম 97 সালের শেষ দিক। তোমার বাবা মা কোন দেশের? এটা সবাই আমেরিকান, কিন্তু আমাদের আগে আমার যেমন নানা নানি, ওদের জন্ম ছিল ইউক্রেনে। আচ্ছা, তোমার যে নামটা, সেই নামটা একটু আনকমন। তুমি একটু বলবে যে তোমার নামের অর্থ কি, এটা কোথা থেকে আসছে? এই যে আমার সারনেম ইফ্রামসন। জি। আচ্ছা, ওইটা তো আমি বলি বেশিরভাগ আমেরিকান, অনেকরা তো একটু, আমার সবাই বিদেশি, আদিবাসীরা ছাড়া আমার সবাই বিদেশি। তো নাম বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমার আসলে হচ্ছে মনে হয় লাটভিয়ান, আমি ঠিক খুব একটা জানি না।
আর কি হয় আমার যেমন দাদার আব্বা যখন আসছে আমেরিকায় অনেকবার যখন আসে ওদের যে অরিজিনাল নাম যেমন আমার নানা যখন আসছে অনেক লম্বা নাম ছিল তো ওরা বুঝতে পারেনি ওই নাম বাদ দিয়ে নতুন নাম লাগাইছে। তোমার নানা তো ইউক্রেন? আমার নানা ছিল ইউক্রেন আর আমার দাদা ছিল মনে হয় লাটভিয়া দাদার আব্বা। তো আসছে আমার এখানে ফেরিওয়ালা আছে না আমার দাদার আব্বা ছিল ফেরিওয়ালা। তো ক্রস হয়েছে। তো আমার নাম আসলে একটা অদ্ভুত নাম কেন কারণ আসলে বানান একটু নষ্ট হয়েছে। বিবলিক্যাল একটা নাম আছে এফ্রাইমের ছেলে ইফ্রামসন কিন্তু ওই বানান খুব অদ্ভুত হয়েছে। এটা হচ্ছে ওই যে বিদেশ থেকে এসে যে নামগুলো একটু কেমন যেন কিছুই হয়ে যায় তো এরকমই হয়েছে। কারণ আমেরিকায় আমাদের নাম কেউ আসলে বলতে পারে না লিখতে পারে না আসলে একটা অদ্ভুত নাম। ভাবি তুমি বাংলাদেশে কোন সাল থেকে স্থায়ীভাবে আছো এবং বাংলাদেশে স্থায়ীভাবে থাকার কারণটা কি? বিয়ে শাদী সংক্রান্ত বিষয় নাকি অন্য কোনো বিষয় আছে? সত্যি কথা প্রথম দিক আমার জাস্ট হওয়ার বেশি কঠিন হয়েছে। তারপরে আমার এমনি একটা অভ্যাস আছে আমি বিদেশিদের সাথে মিশতে চাই না কিন্তু প্রথম দিক আমি বাংলা বলতে পারিনি। তো মানুষের সাথে মিশতে যেহেতু একটা মানে ভাষা আমি ওইভাবে বলতে পারিনি যারা ইংরেজি বলে ওটা থেকে দূরে থাকছি যে আমি তাড়াতাড়ি বাংলা শিখবো আসতে কঠিন ছিল। আর এমনি ঢাকায় আমি দেখছি দূষণ আওয়াজ এইরকমই একটা শহরে আমার সত্যি কথা কঠিন লাগছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি গত 19 মাস কোভিডের কারণে আমি কত যাইতেছি না। আজকে বের হয়েছি স্টুডিওতে কিন্তু আমি প্রায় বাসা থেকে বের হচ্ছি না শুধু সকালে ব্যায়াম করি আর আমি খুব ভালো বসে আছি। তো আসলে বাংলাদেশের সাথে সুন্দর একটা চুক্তি হয়েছে আমি আসলে এখন খুব আরামে আছি এবং কাজ যা করতে চাই এটা আমি করতে পারতেছি। ধানমন্ডিতে কত বছর ধরে আছো? আমি প্রথমে আসলাম বাংলাদেশ একটা কাজে কিন্তু থাকতে থাকতে যেভাবে আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বিশেষ একজন ব্যক্তিকেও ভালোবাসি তো এর জন্য আছি। কিন্তু আশেপাশে আমি যে এখানে অনেকগুলো কাজ করতে পারি এবং কাজের মধ্যে অনেক আনন্দ পাই। তারপরে আমি যেখানে থাকতেছি প্রচুর লোক আমাকে চিনে ওদের সাথে একটা ভালো সম্পর্ক আছে ওইটার জন্য আমি এখানে আছি স্থায়ী। ভাবি তুমি তো ধানমন্ডি এলাকায় অনেক জনপ্রিয় এর কারণটা কি? আচ্ছা একটা মজার বিষয় আমি যখন ধানমন্ডি লেকে হাঁটতে শুরু করলাম আমি দেখছি যারা হাঁটতে এটা একটু কেমন জানো আমার দিকে কেউ থাকায় না কেউ সালাম দেয়নি। তারপরে আমি যখন প্রতিদিনই গেলাম তখন দেখি যে একজন আরেকজনকে বলতেছে ও উনি তো প্রতিদিনই আসে উনি তো প্রায় আসেন উনি মাঝে মাঝে দিনে 2-3 বার আসেন। তখন দেখছি যে মানুষ আমাকে সালাম দিতেছে। কিন্তু এর সাথে আরেকটা জিনিস আছে আমি বলি আমি হাঁটতেছি ওই ভিক্ষুকরা আছে না তো এরা অন্যদের ক্ষেত্রে আল্লাহ 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 করে আমার ঠিকই তখন থাকা এরা বলতেছে সালামু আলাইকুম। তো ওনারা দেখি এটা কি বিদেশি তো উনি তো বসে বেশি টাকা দিবেন কিন্তু আমি দেখছি এরা আসলে যদিও ওদের টাকা বসে দরকার আছে আর একটা জিনিস দরকার আছে সবার ক্ষেত্রে এটা হচ্ছে শ্রদ্ধা। তো এটা যখন জানে যে আমি ওদের সাথে আন্তরিকভাবে কথা বলবো আমি ওদেরকে সালাম দিব আসলে আমার কাছ থেকে বেশিরভাগ ভিক্ষুকরা টাকা চায় না এরা আসলে চাইতেছে এই শ্রদ্ধা পরিষ্কারভাবে এই শ্রদ্ধাটা। এবং আমি একটা জিনিস শুরু করছি কারণ আমি আমার অফিসে কয়েকজন আছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এবং আমি জানি এদের খুবই কষ্ট হয় সবাই কথা বলতেছে কেউ যদি ওদের সাথে কথা না বলে এদের যে কিভাবে আমার সাথে মিশবে। তো আমি শুরু করছি লেগে যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ওদেরকে আমি খুব আন্তরিক সালাম দিই। তো আমি দেখছি এখন ওরা মতমতি সবাই আমাকে চিনি আমি যখন দিতেছি আর চাপা ভালো আছেন খুব সুন্দরভাবে আর একজন আমি খুব মন দিয়ে বলে আসসালামু আলাইকুম তো সবসময় একটু হাসি দেয়। তো এটাও একটা আনন্দ সত্যি কথা যে আমি খুশি হচ্ছি এবং আরও মানুষকে যদি খুশি করাতে পারি তাহলে আমি যে বলছি গুয়াতেমালায় যে আমি শিখছি আমার দরকার হচ্ছে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা। আমি যে শুধু আমার জীবন নিয়ে আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি তা না আমি আসলে একটা কমিউনিটির মধ্যে থাকতে চাই যে সবাই সবার সাথে কথা বলে একটু কথা না বলেও একটু সালাম দিয়ে একটু একনলেজ করা তো এটা খুবই ভালো লাগে। আর এইভাবে আস্তে আস্তে আমি যেহেতু রায়ের বাজার ধানমন্ডিতে প্রচুর হাঁটি মোটামুটি সবাই আমাকে চিনে এবং এটা আন্তরিক সম্পর্ক আছে। ভাবি তুমি চমৎকার বাংলা বলো মানে একজন বিদেশি হয়েও একজন আমেরিকান হয়েও এত সুন্দর বাংলা বলো এবং ইংরেজি কিন্তু বলো না তুমি যখন কথা বলো তো এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো আমি নিজে খুব বেশি খুশি না আমার বাংলা নিয়ে কিন্তু আমি চেষ্টা করি। একটা জিনিস আছে যেমন রাশিয়ানরা ওই যে
যেমন রাশিয়ানরা বড় লেখকরা ওরা অনেক ক্ষেত্রেই ফ্রেঞ্চ ভাষা ঢুকায়, কারণ ওরা চিন্তা করে আমাদের নিজের ভাষা হচ্ছে নিচু, এটা অশিক্ষিত মানুষের ভাষা, এবং ফ্রেঞ্চ হচ্ছে শিক্ষিত। তো এইখানে একই বিষয়, মানুষ চিন্তা করে বাংলা হচ্ছে গরিবদের ভাষা নাকি জানো, আর ইংরেজি হচ্ছে উঁচু। তো আমি নিজে অবাক হই, কারণ একটা দেশ যে যুদ্ধ করছে নিজের ভাষার জন্য, উর্দু না বলার জন্য, এরাই বাংলা বাদে ইংরেজি বলতে চায়। তো আমি চেষ্টা করি এবং আমি ওনাদেরকে একটু উৎসাহ দিই যে এরাও চেষ্টা করবে যতটুকু সম্ভব আমরা বাংলা ব্যবহার করব। কিন্তু সত্যি কথা, যদি কেউ পুরো বাংলা বলে আমি অনেক কিছু বুঝবো না, কারণ এত অভ্যাস হয়েছে বাংলাদেশে ইংরেজি শব্দগুলো ঢুকাইতে আমি অনেক আসলে শব্দগুলো জানি না। সাইফুদ্দিন ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলো, বাংলায় নাকি ইংরেজিতে? আমি আমার স্বামীর সাথে বাংলা বলি, আমার কুকুরের সাথে বাংলা বলি, আমার বিড়ালের সাথে বাংলা বলি, অফিসে যারা আছে সবার সাথে আমি বাংলা বলি। আমি চেষ্টা করি সারাক্ষণ। আমার কিছু বিদেশি বন্ধু হয়েছে, তাও প্রায় অবশেষে একজন আমেরিকান বন্ধু ছিল 1-2 বছর, কিন্তু আমার প্রায় বিদেশি বন্ধুরা এরাও ছিল অন্য দেশ থেকে। তো ক্যামেরুন বন্ধুদের সাথে আমি বলি ফ্রেঞ্চ, মেক্সিকান বন্ধুর সাথে আমি বলি স্প্যানিশ। আমি চেষ্টা করি যার ভাষাটা আমি শিখে ওইটা বলি। ভাবি, তুমি কথা প্রসঙ্গে বলছিলা যে তুমি বিদেশিদের সঙ্গে একটু কম মিশো, বাংলাদেশের সঙ্গে একটু বেশি মিশো। আমি যে বাংলাদেশে আছি, আমি যদি আমেরিকানদের সাথে মিশতে চাই তাহলে আমি থাকতাম আমেরিকায়। আমি বাংলাদেশে আসলাম বিভিন্ন কারণে, তো আমি যে দেশে আছি আমি ওই দেশ নিয়ে জানতে চাই, এর জন্য আমি ভাষাগুলো শিখতে চাই যে আমি সাধারণ মানুষের সাথে মিশতে পারি। আরেকটা জিনিস আমি বলি, আমি বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন দেশে আমি সবসময় দেখতেছি যে অবস্থা কী। তো আমি একটু পরে আমার চাকরি যেহেতু আমরা বলবো কোন দেশে মানুষের অবস্থা ভালো আছে বা কেন ভালো আছে, বা মানুষকে জিজ্ঞেস করে আপনার অবস্থা কেমন, বা আমি এমনি একজনের সাথে কথা বলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নিজের ভাষা যখন বলতে পারে অনেক কিছু শেয়ার করে। তো এইটা থেকে আমি কিছুটা বুঝতে পারছি যে আসলে আমাদের জীবনে কি প্রয়োজন আছে, কি দরকার আছে, আমরা কোন দিকে যাইতেছি এবং কোন দিকে আসলে যাওয়া উচিত। তোমাকে অনেক কাজে আমরা পাই, বিশেষ করে পরিবেশ বিষয়ে তোমার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। এই অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার গল্প এবং বাংলাদেশে যে তুমি যেই পরিবেশ নিয়ে যে কাজটা করো সেই কাজগুলো একটু জানতে চাই। আচ্ছা, আমার কাজ আসলে মূল হচ্ছে শহর আমরা কিভাবে দেখতে চাই এবং একটা পরিবেশ বান্ধব শহর কি হতে পারে। যেমন আমরা মাত্র 29 সেপ্টেম্বর একটা 2 দিন ব্যাপী একটা সম্মেলন ছিল, ইকো সিটিজ। তো একটা প্রকৃতিক বান্ধব বা পরিবেশ বান্ধব শহর কেমন হতে পারে। তো আমাদের মূল সমস্যা আমি যে দেখি, আমরা আসলে বেশি চিন্তা করতেছি একটু অদ্ভুত জিনিস, যে আমাদের যেমন প্রাইভেট গাড়িতে কীভাবে আমরা চলাচল করবো, প্রাইভেট গাড়িগুলো কই থাকবে, অন্যগুলো হয়েছে মানুষ রাখবে কই, এইটা নিয়ে বেশি চিন্তা হচ্ছে। তো ফ্লাইওভার বানাইতে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইতে, প্রত্যেকটা বিল্ডিংয়ে পার্কিং দিতে হবে, কিন্তু মানুষের জন্য যেরকম চিন্তা আছে প্রাইভেট গাড়ির জন্য, মানুষের জন্য ওইরকমই চিন্তা নাই। তো প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কি হয়, যানজট বাড়ে। আমরা তো বলার দরকার নাই, যারা ঢাকায় আছে এরা জানে এটা হচ্ছে যানজটের শহর। যানজট আশেপাশে আছে, বায়ু দূষণের অবস্থা খুবই খারাপ। আরেকটা কারণ আছে অবশ্যই ইট কারখানা, কিন্তু আর একটা বড় কারণ হচ্ছে যান্ত্রিক যান। তারপরে আছে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা। অনেকে চিন্তা করি যে আচ্ছা সড়ক দুর্ঘটনা হয় কি এই রাস্তার অবস্থা ভালো না বা বেশি গতি দিয়ে চালায় বা কি, কিন্তু আসল ক্ষতি হচ্ছে প্রাইভেট গাড়ি বা ট্রাক যখন 1 টন 2 টন কয়েক টন একটা গাড়ি যাইতেছে 30 কিলোমিটার বেশি গতি পাইতেছে, তখন এটা আসলে বিপজ্জনক। এটা কারোর সাথে লাগে, এটা মানুষ অবশ্যই মারা যাবে। তো গাড়ি আসলে বিপজ্জনক, আমরা যেভাবে চালাবো মানুষটা মারা যাবে। কোনো দেশ নাই যে সড়ক দুর্ঘটনা নাই। সড়ক দুর্ঘটনা কমে আসে যখন ওরা গাড়ির গতি কমায় বা গাড়ির ব্যবহার কমে নিয়ে আসে। তো এটা গাড়ির ফলাফল হচ্ছে ওই যে বিপদ, ধোয়া, যানজট। এবং আমরা এত মনোযোগ দিতেছি গাড়ির ক্ষেত্রে, এত খরচ করতেছি, কিন্তু দেখা যায় অনেক মানুষের বাসা নাই। গাড়িগুলো আরামে ঘুমাইতেছে রাত্রে এই বিল্ডিংয়ের মধ্যে, কিন্তু মানুষ ঘুমাইতেছে রাস্তায়। তো সব দিক যখন আমি দেখি, যেমন আমি নিজে বিভিন্ন শহরে গিয়ে আমি সবসময় হাঁটি বা আমি সাইকেল চালাই, ঢাকায়ও মাঝে মাঝে সাইকেল চালাই। মাত্র 22 সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবসে আমরা একটা ছোট একটা সাইকেল র্যালি করছি, আমরা প্রায় 70 জন ছিলাম। কিন্তু আমি যখন বের হচ্ছে বুধবার দিন সকাল 8-9টার দিকে চালাইতেছি রাস্তায়, আমি এরকম ভয়ে কীভাবে চালাবো,
কিন্তু আমি দেখছি যে শহর আসলে সুন্দর, ওইখানে হাঁটতে বসতে খুবই ভালো হয়, সাইকেলে বসতে ভালো হয়। আপনি যদি বাসে বা ট্রামে যাবেন আপনি সুবিধা পাইতেছেন, কিন্তু আপনি যদি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে চান তাহলে সরাসরি যেতে পারবেন না, ঘুরতে হয়। আপনি যদি গাড়ি রাখবেন প্রচুর টাকা দিতে হয়। ওই শহরগুলো হচ্ছে অনেক সুন্দর, অনেক ভালো মানুষের জন্য। আর আমরা কেন জানো মনে হয় ফুল দিকে যাইতে চাই, আমরা মনে হয় চাই দূষণ হোক, দুর্ঘটনা হোক, যানজট হোক, এবং মানুষের জন্য চিন্তা না করে আমরা প্রাইভেট গাড়ির কি সুবিধা দিতে পারবো ওইভাবে আমরা চিন্তা করতেছি, এবং এই জায়গা হচ্ছে আমার মূল কাজ। আচ্ছা ভাবি, বাংলাদেশে অনেকেই যারা পরিবেশের কর্মী আছে তারা কিন্তু অনেকদিন ধরে আন্দোলন করছে যে প্রতিটা ফ্যামিলিতে একটি করে গাড়ি থাকবে, তাহলে রাস্তায় গাড়ির চাপ কমবে এবং যানজটটা কম থাকবে। তুমি কি মনে করো? এই কথা শুনি সত্যি কথা আমি চিৎকার দিই। ঢাকা শহরে কতগুলো মানুষ আছে, এবং এখন যদি আপনি জানেন মাত্র প্রায় 100 জাতের মধ্যে 100 যে ট্রিপ হয়, আমি এখানে দোকানে যাইতেছি বা অফিসে যাইতেছি, 100-র মধ্যে 10টা বা 10টা কম হচ্ছে প্রাইভেট গাড়িতে। কিন্তু আমাদের রাস্তায় দেখি মনে হয় সবাই প্রাইভেট গাড়ি ব্যবহার করতেছে। তো আমি যদি বলি প্রতি পরিবারের একটা প্রাইভেট গাড়ি থাকবে, ঠিক আছে, প্রাইভেট গাড়ি থাকবে, আমাদের শহর রাস্তা থাকবে, কোনো বাসা থাকবে না, অফিস থাকবে না, স্কুল থাকবে না, মসজিদ থাকবে না, অন্য কিছুই থাকবে না, শুধু থাকবে প্রাইভেট গাড়ি। এটা অবশ্যই কোনো সমাধান না। এবং যারা বলে একটা পরিবেশ বান্ধব গাড়ি, তো এটা বুঝে ওই যে হাইব্রিড, এই যে ইলেকট্রিসিটি দিয়ে ওই গাড়িগুলো হবে। তো আমার কথা হচ্ছে একটা পরিবেশ বান্ধব গাড়ি অবশ্যই আছে, এর নাম হচ্ছে বাইসাইকেল। আচ্ছা আচ্ছা, তুমি কি বাইসাইকেল ব্যবহার করো? আমি ব্যবহার করি, আমি বলছি না ওই যে মাত্র 22 সেপ্টেম্বর আমি চালাইছি, যদিও আমি এখানে সত্যি কথা জাতের হিসেবে আমি আর করে না, কারণ আমার ভয় লাগে। কিন্তু অন্য দেশে আমি অবশ্যই চালাই, যেমন আরবতে গেলাম, কানাডায়, আমি দেখছি আমরা ঝাড়ু ঘরে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, অফিসে গেলাম, সব ছিল সাইকেলে এবং সুন্দর পথ ছিল। আমি জীবনে 2বার একদিনে 100 কিলোমিটার চালাইছি সাইকেলে, 2বারও ছিল কানাডায়। প্রায় পুরো 100 কিলোমিটার আমরা কোনো বিপজ্জনক জায়গায় ছিলাম না। অথবা ছিল একদম আলাদা পথ এবং বেশ বড় একটা রাস্তা শুধুমাত্র সাইকেলের জন্য, অথবা এক জায়গায় ছিলাম হাইওয়েতে, কিন্তু একদম মানে কম গাড়ি ছিল, খুব নিরাপদভাবে 100 কিলোমিটার গেলাম একদিন বেশ ঘুরে। তো ওইরকমই বসে থাকলে মানুষ সাইকেল অবশ্যই পছন্দ করবে। কিন্তু ঢাকায় আমি বলি, আমি যদি প্রাইভেট গাড়ি দিয়ে বের করি, আমি পাইতেছি রেড কার্পেট ট্রিটমেন্ট, অনেক সুবিধা পাইতেছি। আচ্ছা আপনি আসেন, আপনি ব্যবহার করেন। আমি যদি সাইকেল নিয়ে বের করি তাহলে আমি খালি পাইতেছি সমস্যা। বা আমি যদি হাঁটি, ওই যে সকালে আমি আজকে সকালে ধানমন্ডি লেক থেকে আসতেছি হেঁটে, তো আমি দেখলাম ফুটপাথ হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য, ফুটপাথ বলে, কিন্তু করে কি একটু পরপর আবার নামে, একটু পরপর ফুটপাথ নামে যে প্রাইভেট গাড়িগুলো সহজেই ঢুকতে পারবে। তো আমি দেখলাম ফুটপাথে হাঁটতে আমার কোনো আরাম নাই, আমি হাঁটতেছি রাস্তায়। তো রাস্তায় মানুষ হাঁটতে, ওই যে ওনারা বলে এই পথচারীরা রাস্তায় কেন, ওটার জন্য ফুটপাথ আছে, কিন্তু ফুটপাথ আসলে আমাদের জন্য না। যেমন ফুট ওভার ব্রিজ হচ্ছে প্রাইভেট গাড়ির সুবিধা পাওয়ার জন্য, যে এটা স্মুথলি যেতে পারবে এবং মানুষ দোতলা উঠতে কষ্ট করে উঠতে রোডের মধ্যে রাস্তা পার করবে। তো আমি বলি আপনারা যদি একটু সুন্দর শহর চান, সুন্দর শহর মানে মানুষ রাস্তায় গল্প করতেছে, হকাররা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, তো মানুষের জীবিকা এটা ইনশিওর হয়, তারপরে আমরা যে নিরাপদভাবে যেতে পারি এবং কম সময়, অনেক ক্ষেত্রেই দেখে যায় আমি যদি বাসে যাই এর চেয়ে দ্রুত আমি যেতে পারি হেঁটে, তাহলে হাঁটা এবং সাইকেল সুবিধা দিবে। এবং রিক্সা নিষেধ না করে রিক্সাতে সুবিধাও দিবেন, কারণ অনেকরা আসলে পুরো পরিবার একসঙ্গে যাইতে চায়, বা অনেকরা আসলে সাইকেল চালাতে পারে না, একটু দূরে যাইতেছে। যদি একটা শহর হয় রিক্সা, সাইকেল এবং পথচারী বান্ধব এবং প্রাইভেট গাড়ি অনেক নিয়ন্ত্রণ করে, তাহলে ওই শহর আসলে অনেক ভালো হবে বিভিন্ন জায়গায়। তুমি বিদেশে বিভিন্ন দেশে তুমি কাজের জন্য যাও, তুমি আমেরিকাতে তো দেখেছো বিদেশের যে ফুটপাথগুলো কেমন, সেখানে যারা প্রতিবন্ধী আছে তাদের চলাচলের জন্য আলাদা জায়গা আছে কি না, এটা। আর আরেকটা হচ্ছে আমাদের যে ফুট ওভার ব্রিজগুলো আছে, বাংলাদেশে যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজে কিন্তু একজন প্রতিবন্ধী সে তার হুইল চেয়ার নিয়ে যেতে পারে না। তো বিদেশে কেমন ফুট ওভার ব্রিজগুলো এবং ফুটপাথগুলো, এবং বাংলাদেশে আসলে কেমন?
আচ্ছা, বিভিন্ন শহরে বিভিন্ন বসে আছে, কিন্তু আসলে ফুট ওভার ব্রিজ যে একটা শখ আছে ঢাকায়, এটা অনেকগুলো দেশে ফুট ওভার ব্রিজ নাই, বা আছে হয়তো 2-3টা পুরো শহরে শুধুমাত্র একটা হাইওয়ের উপর বা এরকমই একটা খুব ব্যস্ত একটা রাস্তার উপর। কিন্তু আসলে করে কি, যেমন আমি জেনিভাতে যখন গেলাম, আমি অবাক হয়েছি, আমি একজনের জন্য অপেক্ষা করতেছি, আমি রাস্তায় দাঁড়াইছি, হঠাৎ দেখি সব গাড়ি থামছে। আমি দেখলাম গাড়িগুলো থামছে কেন, তারপরে বুঝলাম এটা চিন্তা করে যে আমি রাস্তা পার করবো, এই জন্য আমার জন্য থামছে। তো আমি মনে হয় আমি রানী, আমি খুব সুন্দরভাবে হাঁটতেছি, আমার এত মজা লাগছে যে আমি শ্রদ্ধা পাইতেছি পথচারী হিসেবে। এবং যারা প্রাইভেট গাড়ি চালায় এটা সমস্যা হচ্ছে। জুরিখে একই জিনিস দেখছি, কোপেনহেগেনে। তো আরেকটা জিনিস আমি বলতে চাইছি, আমি যত ঘুরলাম অনেকগুলো ধনী দেশে, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে, ফ্রান্স, ওইখানে দেখা যায় কি অনেক যাতায়াত হচ্ছে সাইকেলে। তো আমরা এইখানে বুঝি যে সাইকেল হচ্ছে গরিবদের বাহন, এবং ওই যে ধনীরা যারা সাইকেল চালায় এটা হচ্ছে একটা বিনোদন। কিন্তু অবশ্যই যাতায়াত মানে প্রাইভেট গাড়ি। কিন্তু আমি দেখি যদি ঠিক আছে, তার মানে যে কোপেনহেগেন কোনো সফিস্টিকেটেড শহর না, বা নেদারল্যান্ডস হচ্ছে খুব গরিব দেশ, কারণ নেদারল্যান্ডসে মানুষ হয়তো কম কিন্তু প্রচুর সাইকেল চালায়। আর একটা জিনিসও দেখি, কারণ একটা কিছু সাইকেল রাখার জন্য একটা গাড়ি যে জায়গা লাগে রাখার জন্য, ওইখানে সহজেই 10টা সাইকেল রাখতে পারবেন। এবং ওইগুলি অনেক ক্ষেত্রে হয় কয়েকতলায় সাইকেল রাখার জন্য, বা বড় জায়গা আছে, হাজার হাজার সাইকেল আছে, কিন্তু ওই যে যদি হতো গাড়ির জন্য তাহলে শুধু কয়েকশো। তো স্পেস এফিসিয়েন্সির ক্ষেত্রে, এবং ওইগুলি আসলে আমি বলবো আধুনিক যে মানে দূষণ, আধুনিক মানে দুর্ঘটনা, আধুনিক মানে যানজট, এটা আমি স্বীকারই করতে পারি না। আমার কথা হচ্ছে ওই যে ধনী শহরগুলো, আমেরিকা বসটা আলাদা, আমেরিকা বসটা খুবই বাজে, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অবস্থা খারাপ। কিন্তু ওই যে যারা আসলে সুন্দর দেশগুলো, ওদের হাঁটতে সাইকেলের জন্য অনেক সুবিধা দেয়। ফুট ওভার ব্রিজ দেখবেই না, কারণ মানুষ তো উঠতে চায় না। কোনো সুযোগ থাকলে মানুষ সবসময় অ্যাভয়েড করবে, ওদের সিঁড়িতে উঠতে চায় না। তো এটা কেন মানুষকে বাই ফোর্স ফুট ওভার ব্রিজ দিয়ে ব্যবহার করবে? এটা ভালোভাবে লেভেল ক্রসিংয়ে দেয়। আর একটা জিনিস বলতে চাইছি, এখানে যখন ফুট ওভার ব্রিজ নিয়ে ওরা দেখছি যে কেউ ব্যবহার করতে চায় না। তো ব্যবহার করতে চায় না, ওটা কারণ আছে। গরমে হয়তো ব্যাগ নিতেছে, বা আপনি যে বলতেছেন কোনো প্রতিবন্ধী ব্যক্তি করতে পারবে না, করছে কি ফুট ওভার ব্রিজ বোঝা উচিত যে ফুট ওভার ব্রিজ মানুষের খুবই অপছন্দ, ওইগুলি আমি দিব না। ও তো করছে কি, এটা থ্রেট করছে, যদি ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তাহলে 24 ঘন্টায় জেলে থাকবেন। তো যদি এত বেশি থ্রেট দরকার আছে, মানুষ একটা কাজ করে জন্য বুঝে যায় যে এটা মানুষের খুবই অপছন্দ কাজ, বাদ দেন। এবং এটা একটা সিগন্যাল আছে, আমি যে গাড়ি চালাইতেছি রাস্তা হচ্ছে আমার, যারা হাঁটতেছে রাস্তা ওদের না, ওরা একটু ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে। তার মানে কি, আমি যদি কোনো লোককে দেখি রাস্তায়, এটা আমার দোষ না, আমি যদি মেরে ফেলি এটা ওর দোষ, ও ছিল কেন রাস্তায়। কিন্তু যদি সবাই লেভেল ক্রসিং করে, তাহলে বুঝে যায় যে রাস্তা হচ্ছে সবার। এবং যে একটা চিন্তা আছে যে রাস্তা হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য, এটা পুরো প্রাইভেট গাড়ির লবিং করছে। যখন প্রাইভেট গাড়ি নতুন ছিল শহরে, অনেক জায়গা ওই মানুষের খুবই অপছন্দ হয়েছে, মানুষ মারা যাইতেছে দুর্ঘটনায়। তো লোক বলছে এটা কেন প্রাইভেট গাড়ি কেন ঢুকতেছে আমাদের রাস্তায়, আমরা ওগুলি পছন্দ করি না, দূষণ হয়, আওয়াজ হয়, দুর্ঘটনা হয়, আমরা স্বীকার করবো না, আমরা চাই ওগুলি নিষেধ হোক। তখন প্রাইভেট গাড়ি কোম্পানি খুব লবিং করছে যে প্রাইভেট যে রাস্তা হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য, এবং এই চিন্তা অনেক মানুষের মাথায় ঢুকছে। কিন্তু এটা আসলে ছিল না, রাস্তা ছিল যে মানুষ যাতায়াত করতে পারবে শহরে, এবং শহরগুলো আছে হাজার হাজার বছর। ভাবি, যারা একটু বয়স্ক লোক, তারপরে হচ্ছে শারীরিকভাবে যারা একটু অক্ষম, তো তাদের তো প্রাইভেট কার ব্যবহার করতেই হবে, তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? আচ্ছা, যারা সভ্যয় মানুষ, এটা কি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারে? সভ্যয় মানুষ কি ওদের বয়স্ক লোক নাই? আর একটু যদি দেখো ওই যে নেদারল্যান্ডসে, যেহেতু ছোটবেলা থেকে প্রায় সবাই সাইকেল চালায়, যাদের বয়স আছে 70-80, তাও প্রচুর লোক যাতায়াত হিসেবে সাইকেল চালায়। আমাদের সমস্যা হয় কি, যেহেতু ছোটবেলা থেকে বা শুধু মাত্র ছোটবেলায় চালানোর পর বাদ দেয়, তখন দেখে যায় ডায়াবেটিস, এই সমস্যা ওই সমস্যা। তো আমরা আসলে মানুষকে অসুস্থ করাইতেছি, কারণ আমরা আসলে ভালো একটা বস্তু দিতেছি না যে মানুষ সুস্থ থাকবে। তো আমরা যদি একটা সুন্দর বস্তু করে যে মানুষ প্রতিদিন হাঁটতে পারবে, সাইকেল চালাবে, তাহলে বয়স হলেও ওটা সাইকেলও চালাতে পারবে, হাঁটতে পারবে। আর প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বা অবশ্যই কিছু লোক আছে অসুস্থ বা ঠিক আছে কোনো সমস্যা আছে,
এটার জন্য আমি বলি রিক্সা হচ্ছে খুবই সুন্দর একটা বাহন, অনেকে বলি তো রিক্সাতে উঠবে কিভাবে। এটা আমার কথা হচ্ছে আমি কত স্বাধীন হব, আমি যখন বাসে উঠি আমি বাস চালাই না, তাই না? আমি যখন রিক্সা উঠি আমি তো রিক্সা চালাই না। তো যদি কিছু নারী চালকরা থাকে তাহলে যে কোনো মেয়ে বা নারী রিক্সা যাইতে চায়, একজন ওকে সিটে পৌঁছাবে আবার সিট থেকে নামাবে। আমি এটি দেখছি হুইলচেয়ার ব্যবহার করে ক্ষেত্রে যে এরকমই করে। তো আমার কথা হচ্ছে একজন আমাকে কোলে নিয়ে পৌঁছাবে রিক্সাতে, এটা হচ্ছে একটা সুবিধা, এটা আমি আরো খুশি হব। আমার নিজেকে নিরাপদ রাখার জন্য অন্যদের জন্য বিপদ হচ্ছে, এটা আমি স্বীকার করতে চাই না। আমি নিজে নিরাপদ হতে চাই, আমি চাই অন্যরাও নিরাপদ হবে। তো অনেক নারীরা বলে ওই যে গাড়ি মানে আমি নিরাপদ। আমি ঠিক আছে তুমি নিরাপদ, কিন্তু রাস্তায় এটা তো নিরাপদ না তোমার গাড়ির জন্য, এটা আমি স্বীকার করবো কেন? আচ্ছা ভাবি, তুমি জানো যে ঢাকার ভিভিআইপি সড়কগুলোতে রিক্সা চলাচল করা নিষেধ আছে। তো বিশেষ করে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষ বা সিনিয়র সিটিজেন আছে, তাদের পক্ষে তো অনেক সময় পার্সোনাল গাড়ি এফোর্ড করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তারা কিভাবে যাবে? আমি যে বলি আমি যে ভুল করতেছি, কারণ ভিআইপি বানাইতেছি যারা প্রাইভেট গাড়ি ব্যবহার করে। তো ভিআইপি হওয়া উচিত যারা হাঁটতে, যারা সাইকেল চালায়, যারা রিক্সাতে যায়। তো আমি বলবো, এবং ভিআইপি রাস্তায় এটা কি যানজট থাকে না? তো যা কারণে ওরা ভিআইপি রাস্তা বানাইছে যে যানজট কমে, এটা তো হয়নি, প্রচুর যানজট থাকে। তো আমার কথা হচ্ছে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করে তখন আমাদের শহর আবার একটা ভালো অবস্থা হতে পারে। এবং ওই যে আমরা যদি চিন্তা করি শুধু পাতা উবার ওইগুলি দিয়ে, ঠিক আছে আমি যে বলতেছি দূষণ বাড়বে, এই যে একটা জিনিস আমি বলতে চাইছি স্বাভাবিক, আমরা যে শ্বাস নিয়ে মারা যাই, প্রচুর লোক পৃথিবীতে এবং বেশি হচ্ছে দক্ষিণ এশিয়া শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য, যখন বায়ু দূষণ থেকে মারা যাইতেছি তার মানে শ্বাস নিয়ে আমরা অসুস্থ হচ্ছি, শ্বাস নিয়ে আমরা মারা যাই। এটা যে কতটুকু অস্বাভাবিক চিন্তা করা উচিত। তো আমরা যা কাজ করতেছি, ইট কারখানা বেশি হচ্ছে, এত বেশি বালি হচ্ছে কনস্ট্রাকশনের কারণে, এবং যান্ত্রিক যানে আমরা এত উৎসাহ দিতেছি। আপনি তুমি যদি দেখো যে ট্যাক্স পলিসি, বাংলাদেশে যে ট্যাক্স পলিসি সব হচ্ছে প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেলের পক্ষে, সাইকেলের বিপক্ষে। তো এটা আসলে উল্টা হওয়া উচিত সাইকেলের পক্ষে এবং রিক্সার পক্ষে, কারণ ওইগুলি হচ্ছে কোনো দূষণ নাই। তো আমরা চাই মানুষ শ্বাস নিয়ে সুস্থ থাকবে, শ্বাস নিয়ে অসুস্থ না। তাহলে আমাদের এইসব নীতিমালাগুলো পরিবর্তন নিয়ে আসা উচিত। এবং আমাদের মাথায় যে একটি জিনিস আছে, যে আমাদের পরিকল্পনাবিদদের মাথায় একটা জিনিস আছে যে যাতে মানে প্রাইভেট গাড়ি, এটা ভাঙতে হবে। আনিমা ভাবি, তুমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করো, তুমি দেখো যে রাস্তায় যদি তুমি 5 মিনিট দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে যে তোমার শরীরে ধুলার আস্তরণ পড়ে গেছে। আমরা দেখি যে গাছপালাতেও এক ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো এই যে ঢাকা শহরকে ধুলার শহর বলা হয়, এই ধুলা থেকে বাঁচতে আসলে কি করণীয়? ধুলার সাথে আমার আরো কিছু বলবো, ধুলা আছে, গরম আছে, আবার বৃষ্টির সময় দেখা যায় যে রাস্তায় প্রচুর পানি জমে। তো কয়েকটা জিনিস একসঙ্গে যখন দেখি, আমরা চাই মানুষ হাঁটবে, সাইকেল চালাবে, তো অনেকে বলে এই গরমের মধ্যে কিভাবে সম্ভব, তারপরে ধুলা এটা শ্বাস নিতে বা বৃষ্টির সময় এটা সম্ভব না। তো আমার কথা হচ্ছে একটা জিনিস হচ্ছে যেমন পানি, বৃষ্টি, এটা যাওয়ার একটা পথ লাগবে। তো আমরা সব কিছু যখন কংক্রিট অ্যাসফল্ট করতেছি, পানি তো ঢুকতে পারে না। আমরা তো কিছু অ্যাসফল্ট বের করে রাস্তাগুলো আরো না বাড়াই, আমরা যদি গাছের জন্য কিছু জিনিস কিছু জায়গায় রাখি, মাটি থাকবে, গাছ থাকবে, তাহলে কয়েকটা জায়গায় সুবিধা হবে। মাটিতে যদি এরকমই গাছের ছায়া আছে, এমনি তো ধুলা কম হবে। ধুলা বেশি হচ্ছে আসলে মানে বিভিন্ন কারণে, কিন্তু আরেকটা হচ্ছে গাড়িগুলো একটু সব ওই যে উঠায়। তো আশেপাশে হবে ছায়া থাকলে মানুষ আরো আরামে হাঁটা এবং সাইকেলে যাতায়াত করতে পারবে। এবং যখন বৃষ্টি তো বাড়বেই, আমরা জানি জলবায়ু বিপর্যয়ের ক্ষেত্রে বন্যা বাড়বে। তো পানি যদি একটা জায়গা পায় যে এটা চলে যেতে পারে, মাটির মধ্যে যেতে পারে, আমাদের রাস্তায় যে বন্যা হয় ওইটাও কমে আসবে। এবং আমাদের যে পানি ক্রাইসিস আছে, ওই যে পানি রিফিল রিচার্জিং হয়, এটাও একটা সুবিধা হতে পারে। আমি বলি আমার মূল সমস্যা হচ্ছে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই, সবসময় আমাদের মাথায় আছে যে প্রাইভেট গাড়ি কীভাবে যাবে, প্রাইভেট গাড়ি কীভাবে সুবিধা পাবে। আমি কি প্রাইভেট গাড়ি, আমার কি দাম কম? আমি বলি যেমন একজন শিশুকে নেওয়ার আমাদের হয়তো কোনো খরচ নাই,
কিন্তু Right. প্রাইভেট গাড়ি কিনে প্রচুর টাকা লাগে। তার মানে আমরা বুঝতেছি যে প্রাইভেট গাড়ি হচ্ছে দামি জিনিস এবং শিশুর কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। এটা আমি স্বীকার করতে পারি না। আমার কথা হচ্ছে আমরা যদি আসলে দেখি মানুষের কি লাগবে, আমাদের যাতায়াতের সাথে সাথে কি লাগবে, আমাদের নির্মল বাতাস লাগবে, আমাদের ভালো একটা অ্যাফোর্ডেবল হাউজিং লাগবে, ঠিকমতো কাজের সুযোগ লাগবে, অনেক কিছু লাগবে, বিনোদন লাগবে, অনেক কিছু লাগবে। তো ওইগুলি যদি আমরা প্রধান দিই, মানুষের প্রয়োজন আমরা যদি প্রধান দিই, প্রাইভেট গাড়ি না, তাহলে আমাদের শহর আর অনেক সুন্দর হবে, মানুষের জন্য অনেক সুবিধা হবে এবং আমরা আসলে পরিবেশ বান্ধব শহর করতে পারবো। কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রাইভেট গাড়ি বান্ধব, একটা হচ্ছে মানুষ এবং পরিবেশ বান্ধব। আমরা কোনটা চাই এটা আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিবেশ কর্মী হিসেবে যে তোমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে তোমার কি মনে হয় যে ঢাকা শহর যে যানজটের শহর, জনগণের শহর, গাড়ির শহর, এ থেকে মুক্ত করতে করণীয় কি? একটা মজার জিনিস, যত শহরে যাবে পৃথিবীতে কোনো শহর নাই যে গাড়ির উপর নির্ভর হলে যানজট কমে নিয়ে আসছে। যত রাস্তা বানায়, যত গাড়ির জন্য পার্কিং বানায়, স্ট্রাকচারগুলো করে বা রাস্তায় জায়গা দেয় গাড়ির জন্য, অনেক কিছু ভেঙে আরও রাস্তা করে, রাস্তা আরও বড় করে, তো এটা কি হয়, যেহেতু গাড়ির প্রচুর জায়গা নেই, আমি যে আগে একটা স্কুল ছিল আমার এলাকায়, ওই স্কুল ভেঙে গাড়ি পার্কিং করছে। আমার যে একটা দোকানে আমি যেতাম, ওই দোকান ভেঙে রাস্তা আরো বড় করছে। তখন আমার সব যাতায়াত হচ্ছে আরো দূরে। তো আরো দূরে গেলে আমি আগে হয়তো হেঁটে পারতাম বা সাইকেল যেতে পারতাম, এখন আমার যেতেই হবে প্রাইভেট গাড়িতে। তো সবাই যদি ওইরকমই শুরু করে তাহলে যানজট অবশ্যই বাড়বে। তো অনেকগুলো শহর দেখা যায় কিভাবে যানজট কমে আসছে, এটা ছিল প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করে এবং পাবলিক ট্রানজিট ভালো করে সাথে সাথে হাঁটার অবস্থা আর সাইকেলের অবস্থা ঠিক করা। একমাত্র সমাধান আছে। একটা ভাষায় একটা আছে যে এখন অনেক শহর বলতেছে 15 মিনিট শহর। 15 মিনিট শহর মানে কি, আমার যা প্রয়োজন আমার বাসা থেকে 15 মিনিটের মধ্যে হেঁটে বা সাইকেলে আমি পাবো। তো এইভাবে নগর পরিকল্পনা করে এটা আসলে খুব সুন্দর একটা সমাধান এবং অনেক শহর এটা শুরু করতেছে। এটা চেষ্টা করতেছে যে প্রতি এলাকায়, যেমন ধানমন্ডিতে প্রচুর হসপিটাল আছে, স্কুল আছে, রেস্টুরেন্ট আছে, অন্য জায়গায় ওইগুলি নাই। তো আসলে ওগুলি স্প্রেড করে উচিত যে আমার নিজের এলাকা আমি থাকতে পারি। এবং কোভিডের ক্ষেত্রে অনেকরা তো ভয়, হয়তো বাসা থেকে খুব একটা বের হচ্ছে না, আমার যে সুবিধা আছে আমার বাসার কাছে আমি অনেক কিছু পাইতেছি এবং এর মধ্যেও আছে পাবলিক স্পেস, তো উন্মুক্ত স্থান। তো আমি যদি সব কিছু পেতে পারি আমার এলাকায়, আমার দূরে যাওয়ার দরকার নাই। আমি যদি ঠিক করি যে সবাই দূরে যাবে তাহলে যানজট থাকবেই। আমি যদি ঠিক করি যে মানুষ ওদের নিজের এলাকায় অনেক কিছু পাবে তাহলে দূরে যাওয়া কম হবে। তখন দেখা যায় যে প্রাইভেট গাড়ি যাদের এমনি আছে এটার কোনো দরকারই নাই। এবং ওইগুলি যদি বের করে, যেমন মেয়র বলছে যে গুলশান এবং বানানিতে একটা চার্জ হবে, কনজেশন চার্জ করছে সিঙ্গাপুরে, লন্ডনে, বিভিন্ন শহরে। ব্যস্ত জায়গায় যদি আপনি প্রাইভেট গাড়ি চালাতে চান তাহলে আলাদা একটা চার্জ হবে। আর ওই যে আমি বলছি হাইব্রিড গাড়ির জন্য, যে কোন প্রাইভেট গাড়ির জন্য, কারণ এটা হচ্ছে যানজট তৈরি করতেছেন। তো যানজট যেহেতু তৈরি করতেছেন আর অন্যদের অসুবিধা তৈরি করতেছেন, ওইখানে আলাদা টাকা দিতে হয়। আর সবচেয়ে ইফেক্টিভ কাজ হচ্ছে প্রাইভেট গাড়ি। এখন যে আমার প্রাইভেট গাড়ি হচ্ছে আমার পার্সোনাল জিনিস, তো রাস্তা হচ্ছে পাবলিক। তো আমার পার্সোনাল জিনিস আমি কেন অনুমতি পাইতেছি রাস্তায় রাখতে, পাবলিক জায়গা? আমরা যেমন একটা ওই যে প্রাইভেট গাড়ি যেখানে রাখে, আমরা আগে তো কিছু পার্কলেট তৈরি করতাম। পার্কলেট হচ্ছে ছোট্ট একটা জায়গা, গাড়ি পার্কিং, একটা গাড়ি পার্কিংয়ের জায়গা বা দুইটা নিয়ে আমরা ছোট্ট একটা অবস্থা করছি যে মানুষ গল্প করবে, কিছু শিশুরা খেলবে। তো প্রতিবার যখন আমরা করতে চাইছি অনুমতি নিতে হয়, অনুমতি নিতে হয় বিনোদনের জন্য। কিন্তু আমার প্রাইভেট জিনিস, আমার গাড়ি, প্রাইভেট গাড়ি আমি রাখতে পারি রাস্তায়, আমার অনুমতির দরকার নাই এবং কোনো টাকা দিতে হয় না। তো আমি যেমন আমার গাড়ি যদি রাখি সারাদিন 8 ঘন্টা, একটা গাড়ি পার্কিংয়ের জায়গায় একটা গাড়ি সার্ভ করতেছে, কিন্তু আমার যদি টাকা দিতে হয় প্রতি 30 মিনিট বা প্রতি ঘন্টা আমার টাকা দিতে হয় গাড়ি রাখার জন্য, তাহলে দেখে যাবে আমি তো কেন গাড়ি রাখবো 8 ঘন্টা, আমি হয়তো রাখছি 1 ঘন্টা। আমি যদি রাখি 1 ঘন্টা, আরেক গাড়ি আসে সেও রাখি 1 ঘন্টা, তাহলে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা একটা গাড়ি সার্ভ না করে আরেকটা গাড়ি সার্ভ করতে পারে। তাহলে আপনি আপনার গাড়ি পার্কিংয়ের অবস্থা 8 গুণ বাড়াইছেন, কিন্তু আসলে আরো বেশি জায়গা দেননি। এইটা হচ্ছে সমাধান। আমি যা বলি, আমরা যা খরচ করতেছি রাস্তা আরো বানাইতে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভারগুলো করে, ওই জায়গা জুড়ে আমি দেখি প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে।
খেলার মাঠ নাই, ঠিক আছে, কিছু শপিং মল ভেঙে ওইখানে আমরা এলাকার জন্য করব, যে বিভিন্ন স্কুল থেকে ওইখানে মানুষ যেতে পারে। হাসতেছে মানুষ হয়তো, কিন্তু আমি বলি শপিং মল কতগুলো প্রয়োজন আছে, আমাদের বিনোদন জায়গা প্রয়োজন, আমাদের কতগুলো কেনাকাটা করতে হয়। আর এই যে আমাদের যে নীতিমালা যে প্রত্যেকটা বাসার সাথে গাড়ি পার্কিং দিতে হয়, গাড়ি পার্কিং না দিয়ে নিচতলায় যদি দোকান বা ব্যবসা থাকে তাহলে এরা বেশি ভাড়া দিবে, যারা উপরে থাকে এটা বাসা আরও সস্তা হবে, তাহলে অ্যাফোর্ডেবল হাউজিং বাড়বে, মানুষ আসলে কোথায় থাকবে এই সমস্যা অনেক কমে আসবে। আমরা বেশি জায়গা দিতেছি প্রাইভেট গাড়ি, কম জায়গায় দিতেছি মানুষকে, এটা উল্টো করে আমাদের শহর অনেক ভালো হবে। এবং যা জায়গায় প্রাইভেট গাড়ি পার্কিং হচ্ছে ওই জায়গায় আমরা কিছু রাস্তা থেকে কিছু মাটি আবার যদি নিয়ে আসি, মানে রাস্তা ভেঙে আবার যে মাটি থাকবে, তাহলে আমরা আরও গাছ লাগানো সম্ভব, আমাদের শহর আর একটু ঠান্ডা করতে পারবো, তাহলে অনেকগুলো সুবিধা হবে। ভাবি, তুমি অ্যাক্টিভিস্ট হিসেবে তো অনেক কাজ করছো, পরিবেশ নিয়ে কাজ করছো, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছো, ইয়াংদেরকে নিয়ে কাজ করছো, তোমার প্রচুর বইও আছে আমরা যতদূর জানি, তো এগুলো সম্পর্কে যদি একটু ছোট করে বলো। আমি এই পর্যন্ত প্রচুর বই লিখছি। প্রথমে লিখছি তামাক নিয়ন্ত্রণের বিষয় নিয়ে, যেহেতু এটি নিয়ে আমি অনেকদিন কাজ করছি। তারপরে জেন্ডার সেক্সুয়ালিটি ওগুলি নিয়ে লিখছি। তারপরে যাতায়াত এবং নগর পরিকল্পনা নিয়ে, বাসযোগ শহর নিয়ে, তারপরে উন্মুক্ত স্থান বা বিভিন্ন বিষয় নিয়ে আমার বইগুলো আছে। এবং কয়েক বছর আগে একটা বই লিখছি অর্থনীতির উপর কেন যে আমাদের অনেক বিশ্বাস আছে যে আমাদেরকে আসলে সমস্যা তৈরি করে, আমরা এর জন্য আগাতে পারি না। তো ওই বইয়ের নাম হচ্ছে বিয়ন্ড অ্যাপোলজিস। এবং এখন মাঝে মাঝে আমার কিছু লেখা ছাপানো হচ্ছে বিভিন্ন পত্রিকাতে, যেমন নিউ এজ এবং ডেইলি স্টার। তোমার এই সব বইগুলো কি ইংরেজিতে লেখা নাকি বাংলাতেও কিছু আছে? আমি বাংলায় আসলে লিখতে পারি না, আমার সব বই ইংরেজিতে। এটা হচ্ছে তোমার গোপন কথা, মানে তোমার দুর্বলতা, তাই তো? তুমি চমৎকার বাংলা বলো, কিন্তু বাংলা লিখতে পারো না। লিখতে পারি না, কম্পোজ করতে পারি, একটু লিখতে পারি না। তুমি কোন কোন ভাষা জানো? ওই ইংরেজি একটু ভালো জানি, আচ্ছা, বাংলা, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ভিয়েতনামি, আর কিছুটা নেপালি। দেবরা ভাবি, তুমি তো কাজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে গেছো, থেকেছো, তোমার কাছে কোন দেশের মানুষকে বেশি আন্তরিক মনে হয়েছে? তোমার কাছে কোন দেশের মানুষকে বেশি ভালো লেগেছে? প্রচুর দেশে গিয়ে আমি আসলে বিভিন্ন দেশের বিভিন্ন অবস্থা দেখে অনেক প্রশংসা করতে পারি, আমার কিছু আপত্তিও ছিল, কিন্তু আমার মূল কথা হলো আমি যেখানে যাই কাদের সাথে কথা বলতে পারি, কাদের সাথে মিশতে পারি। গত 1.5 বছর কোভিডের কারণে আমি বাংলাদেশে আছি, এবং তুমি জানো আমি 20 বছর বেশি বাংলাদেশে আছি, একটা কারণ আছে। বাংলাদেশি যে সুবিধা পাইতেছি আমি আসলে অন্য দেশে পাইনি। আমি এতদিন স্থায়ী আছি এখানে, এবং আমি যে প্রথমে বলছি আমার মূল কথা হচ্ছে বাংলাদেশি মানুষ হচ্ছে, যদিও বেশি প্রশ্ন করে, আসলে খুবই আন্তরিক। এটা আমার খুবই ভালো লাগে যে বের হওয়ার সাথে সাথে সবাই আমাকে চিনে, সবাই আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে। আমি যদি এক জায়গায় না যাই কিছুদিন, হাই আপনি কই ছিলেন, আপনি কি অসুস্থ ছিলেন, এটা খুবই ভালো লাগে। তা আমার কথা হচ্ছে আমাদের মূল সম্পদ যে টাকা বা বাড়ি বা গাড়ি, ওইটা না, আমাদের মূল সম্পদ হচ্ছে মানুষ, এবং মানুষের সাথে যতটুকু আমরা ভালো সম্পর্ক রাখতে পারি আমরা ততটুকু ভালোই থাকি। তো এটা আমি দেখতে চাই আমরা সম্পদ নিয়ে একটু কম চিন্তা করি এবং মানুষের জন্য বেশি চিন্তা করব। আমরা জানি যে তুমি ধানমন্ডি লেকে করোনাকালে যেতে পারোনি, তো ধানমন্ডি লেকে যারা তোমার সঙ্গে হাঁটে তারা নাকি তোমাকে খুব মিস করেছে, ওই গল্পটা ছোট্ট করে একটু শুনতে চাই। আচ্ছা, একজন আসলে আমাদের অফিসে আসছে, আমাদের বিল্ডিংয়ে আসছে, জিজ্ঞেস করছি ভাবি কি, ওই যে বিদেশি ভাবি, উনি কি ঠিক আছে? উনিকে অনেক দিন দেখিনি, আমি তো দেখি ধানমন্ডি লেকে, আমি দেখিনি, উনি জানেন আমি কোথায় থাকি, আসছে আমার অবশ্য জিজ্ঞেস করার জন্য। তো এটা আমি এক কানাডিয়ান কলিগকে যখন বলছি, ও খুবই খুশি হয়েছে, বলছি এইটি বাংলাদেশের একটা বৈচিত্র্য যে মানুষ এত টেনশন করে আপনি খুঁজতে আসছে। তো এইটি যে একটা, আমি যে বলি এটা একটা সম্পদ যে মানুষ এত চিন্তা করে অন্যদের জন্য, এই চিন্তা আমি বলি আমাদের জন্য, মানে মানুষের জন্য, এবং আমাদের পরিবেশ, প্রকৃতি, পাখি, মাছ, বিভিন্ন যে প্রাণী আছে এইটার জন্য চিন্তা করে গাছগুলো ঠিকমতো থাকবে, আমাদের নদী খাল আবার পরিষ্কার হবে, এইরকমই চিন্তা আসলে বেশি হওয়া উচিত। আর আমি কত জিনিস কিনতে পারি, আমার কত স্টাফ আছে, ওইটা একটু বাদ দেওয়া উচিত। দেবরা ভাবি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি আলোচনার। তোমার কাছে জানতে চাই একটি মানবিক শহর গড়ার জন্য আসলে কি কি উপাদান জরুরি?
আমি কয়েকটা অলরেডি বলছি, যেমন আমাদের ফুটপাথ সমান হওয়া উচিত। গাড়ি যে ঢুকবে এটা নিয়ে আমাদের চিন্তা নাই, মানুষ হাঁটবে আগে এই চিন্তা হবে, তো মানুষ হাঁটতে চায় সমান। তো একটু পরপর যে গাড়ি ঢোকার জন্য এটা ফুটপাথ নিচে যায় আবার উপরে যায়, এটা খুবই কষ্টকর। ফুট ওভারব্রিজ থাকবে না, গাড়ি পার্কিংয়ের জায়গা হবে, ছোট পার্ক হবে, মানুষ যে বিনোদন করতে পারবে বা হকাররা যে ওদের জিনিস বিক্রি করতে পারবে, এইগুলি একটা বিল্ডিংয়ের মধ্যে থাকবে বাসা মানুষের জন্য, গাড়ির জন্য না। আমরা এত চিন্তা করি যে গাড়িগুলো কোথায় থাকবে, কোথায় খাবে, ওদের বন্ধুদের সাথে রাস্তা কীভাবে মিশবে গাড়িগুলো, কিন্তু মানুষের জন্য এই চিন্তা নাই। তো ওইগুলি আসলে হওয়া উচিত। তো আমাদের কিছু রাস্তায় হতে পারে পুরো রিক্সা সাইকেলের জন্য আশেপাশে মানুষ হাঁটবে, কোনো গাড়ি প্রাইভেট ব্যক্তিগত গাড়ির দরকার নাই। আর যদি মানুষ দূরে যাইতে চায়, আমরা জানি একটা শহর থেকে আর একটা শহরে রেলে যাওয়া সম্ভব, কিন্তু রেল অনেকগুলো সমস্যা আছে, রেল আসলে ওইভাবে প্রদান পাইতেছি না। তাহলে রেল ব্যবস্থা আরও সুন্দর করাতে হবে, এবং শহরের মধ্যে আমাদের পাবলিক পরিবহন, গণপরিবহনের ব্যবস্থা আরও ভালো হওয়া উচিত। আশেপাশে আমি যে বলতেছি পরিষ্কার পানি, সবাই যে ঠিক মতো খেতে পারে, সবার যে বাসা আছে, ওইগুলি নিয়ে যদি আমরা আসলে মূল ফোকাস দিই। পত্রিকা পড়েই মনে হয় যে আমাদের সবচেয়ে বড় সমস্যা শহরে হচ্ছে প্রাইভেট গাড়ি কোথায় থাকবে, কিন্তু মানুষের বস্তু কি এত নজর পাইতেছে না। তো আমাদের মূল দরকার আছে না, মানুষের কি প্রয়োজন আছে ওইগুলি কীভাবে আমরা মিটবো, এইটা যদি আমরা করি তাহলে এটা অনেক বাসযোগী হতে পারে ঢাকা শহর। দেবরা ভাবি, আমরা সাদা কালো গল্প অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তোমার কাছে আমার সবশেষ প্রশ্ন, যে তুমি অলমোস্ট 20 বছর ধরে ঢাকাতে আছো, তো তুমি বাংলাদেশটাকে আসলে কেমন দেখতে চাও? আসলে 20 বছর বেশি হয়েছে, যাই হোক। কথা হচ্ছে আমি যে দেখতে চাই, যেমন আমি যখন গরিব কোনো শিশু দেখি রাস্তায়, আমি চিন্তা করি এই শিশু হতে পারে আমার শিশু। তো সব শিশু যদি আমি বলি, আমরা বুঝি সবার শিশু, আমি যে চিন্তা করব এই শিশুর নোংরা খাবার কেন বা ঠিকমতো খাইতেছে কি না, আমি অন্যদের জন্য চিন্তা করব। তো আমি এরকমই একটা শহর দেখতে চাই যে রাস্তায় যারা আছে একদম স্টিল বক্সের মধ্যে, এই অন্যদের থেকে দূরে না থাকতে মানুষ যদি বাইরে ঘুরতেছে, খেয়াল করতেছে যে সবার অবস্থা কী আছে, মানুষ গল্প করতেছে, হাসতেছে, রাস্তায় দাঁড়ায় চা খেয়ে, কিন্তু চা খাওয়ার সময় যে গাড়ির সামনে যায় বা মোটর সাইকেলে ধোয়া হচ্ছে ওইটা না, আস্তে আস্তে মানুষ যাইতেছে সাইকেলে, হেঁটে গল্প হচ্ছে, হাসতেছে, যাদের দরকার আছে এরা রাস্তায় অনেক কিছু বিক্রি করতে পারতেছে। এইরকমই একটা আন্তরিক শহর দেখতে চাই, এবং এটা আমি জানি সম্ভব। এটা আমাদের হয়তো ছিল অনেক বছর আগে, এটা আবার ফেরত আসতে পারবে, এবং আসতে হবে। জলবায়ু বিপর্যয় বা বায়ু দূষণ বা বিভিন্ন যে বড় ঝুঁকি আছে ওগুলি দেখে আমাদের চিন্তা পাল্টাতে হবে, স্থানীয় চিন্তা, আমার নিজের এলাকা কীভাবে আরও ভালো হবে, এবং ভালো বলতে আমার প্রয়োজন কী আছে এইটা নিয়ে মনোযোগ দেওয়ার একটা আন্তরিক এরকম একটা শহর আমি দেখতে চাই। দেবরা ভাবি, এতক্ষণ সাদা কালো গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাকে ধন্যবাদ বলে এই সুযোগ পাওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি। অনেকদিন পর আমি কোনো একটা স্টুডিওতে আসলাম, এরকমই আলোচনা করতে পারতেছি। ধন্যবাদ, এবং আমাদের মানে সবাই যারা দেখতেছে ওদেরকেও ধন্যবাদ বলে এই সময় আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম একজন আমেরিকান অ্যাক্টিভিস্ট, একজন পরিবেশ কর্মী এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মিস দেবরার সঙ্গে। তার জীবনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। এছাড়া আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলেও সেটি আমাদেরকে কমেন্ট করে জানান। আগামী পর্বে নতুন কোনো আলোকিত মানুষের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।